আলাপ করে সবার সম্মতিতে সিদ্ধান্ত নিয়ে এটা যেন ইমপ্লিমেন্ট করা হয়। এটা না হওয়া পর্যন্ত এই বাড়ানো এটা ইমপ্লিমেন্ট করা যাবে না, এটা স্থগিত রাখতে হবে। যে পয়সাটা যাবে কার পকেট থেকে? পয়সাটা যাবে আমাদের সবার, সাধারণ মানুষের, আপনাদের সবার পকেট থেকে যাবে। আমি যদি ব্যবসা করি আমার পকেট থেকে কিন্তু যাবে না এই পয়সাটা। এই পয়সাটা যাবে এন্ড ইউজার, যারা একদম লাস্টে যারা ইউজ করবে তাদের পকেট থেকে এই পয়সাটা যাবে। আমাদেরকে আপনারা সমর্থন দিবেন এবং এই যে চট্টগ্রাম বন্দর নিয়ে যে খেলা চলছে এটা যেন বন্ধ হয়, এটার দিকে আপনারা একটু খেয়াল রাখবেন। ট্যারিফ বাড়ানো কিন্তু এটা একটা ষড়যন্ত্র ছিল পোর্টকে বন্ধ করার জন্য। মংলা পোর্টে আপনি ট্যারিফ বাড়ান নাই, পায়রা বন্দরে আপনি ট্যারিফ বাড়ান নাই। এইসব ষড়যন্ত্র প্লিজ দয়া করে চিরঙের জন্য করবেন না। এমন কোন উপদেষ্টা সেক্রেটারি নাই এইসব বাড়িয়ে চিরঙে আসবেন। আমরা ট্রেড বডি, ট্রেড ইউনিয়ন করি না, কিন্তু বাধা দেবো। কিন্তু আমার বাধা হয়তো অন্যভাবে হবে, আমি হাত দেখাবো যে এইভাবে আপনি আসবেন না দয়া করে। আর যদি বাড়াতে হয়, সেলিম রহমান যেভাবে বলেছেন, সবাই বলেছেন, আমাদের সাথে কথা বলেন কোথায় বাড়াবেন। আপনি টাগের ভাড়া বাড়িয়েছেন 5 গুণ, শুভঙ্করের ফাঁকি দেখেন 41%। আমরা কি কচি শিশু? আপনি সব জানেন। 14 বছরে 12 জন চেয়ারম্যান আসছেন, তার মধ্যে 5-6 জনের বিরুদ্ধে দুর্নীতির মামলা। তা আপনারা যদি এত ভালো হন তাহলে কোথায় আমরা? আপনি ভালো মানুষ নিয়ে আসেন না। নেভিতে কি ভালো মানুষ নাই? আর নেভি যদি চালান তাহলে নেভিকে দিয়ে দেন, অসুবিধা নাই, নেভি চালান। আপনি নিউমোনিক কন্টেনার টার্মিনাল একটা জলযন্ত্র একটা প্রতিষ্ঠান তৈরি হয়ে গেছে, ওটা ডিপি ওয়ার্ল্ডকে দেবেন। কেন দেবেন? দেন। আপনি প্রাইভেট সেক্টর থেকে 40% শেয়ার নেন, প্রাইভেট সেক্টর থেকে নেবেন কেন? আপনি স্টক মার্কেট থেকে নেন। ওয়ান অ্যান্ড এভরিওয়ান ক্যান টেক দ্য পার্টিসিপেশন। আপনি দেন, আপনি চালান। আপনি ওদেরকে দেবেন কেন? টেকনোলজির জন্য দেবেন। আপনার তো ইকুইপমেন্টের কোনো অভাব নেই, আপনি তো ইকুইপমেন্ট কিনতে হবে না, আপনি সুইচ গিয়ারের জন্য দেবেন। তা আপনি কে বলবে কথাগুলি, কোথায় বলবে? বন্দর অ্যাডভাইজারও ডিক্লেয়ার করে গিয়েছিলেন যে বন্দরে যেসব মাসুলগুলি বাড়াচ্ছে বা ডিক্লেয়ার করেছে এগুলো 1 মাসের জন্য পিছিয়ে দিবেন, এবং 1 মাস না যেতেই 10-15 দিন পরে 1 মাসের জন্য, প্রথম বলেছে 1 মাসের জন্য, অ্যান্ড দেন স্টেক হোল্ডারদের সাথে নেগোশিয়েট করে একটা জায়গায় যাবেন। তো আমরা যারা বিজনেস করি এবং বিশেষ করে আমি আরএমজি মধ্যে আছি, আরএমজি লিডার এখানে আছেন, আমরা সবাই কিন্তু এমন না যে খুব একটা ভালো অবস্থায় আছে। তো আমরা আশার বুক বেঁধে রেখেছিলাম যে আবার স্টেক হোল্ডারদের সাথে নেগোশিয়েট করবেন, নেগোশিয়েট করে একটা পর্যায়ে উইন উইন সিচুয়েশনে এক জায়গায় আসবেন। কিন্তু গত কয়েকদিন আগে ডিক্লেয়ার করা হলো, এটা 15 তারিখ থেকে কার্যকর করা হয়ে গেছে। কাজ আর ডিক্লারেশনের মধ্যে একটা ফারাক হয়ে গিয়েছে। আমরা চাই না বন্দর লস করুক, আবার আমরা চাই না বন্দরের সার্ভিস চার্জগুলি বাড়ালে বা অন্যান্য সার্ভিস চার্জগুলি বাড়ালে আমরা কম্পিটিটিভ এজটা হারাই। আমরা এটা চাই না। এখানেই তো ডলারের দাম বেড়ে গেছে অনেক, প্রচুর। মানে আপনার ট্যারিফ বেড়ে গেছে, আর হঠাৎ করে ট্যারিফ বাড়ানোর কি প্রয়োজনীয়তা? আমি যদ্দূর অনুসন্ধান করে, আমি যদ্দূর পড়ালেখা যদ্দূর স্টাডি করছি এটা নিয়ে, প্রথম দিন ডে 1 থেকে আমরা যখন বলা শুরু করছি তখন বলা হলো যে এটা আপাতত স্থগিত। এটার ভিতরে আপনারা নিশ্চয় জানেন ওই ডিপি ওয়ার্ল্ড যেটা, যাদেরকে চট্টগ্রাম বন্দরের হ্যান্ডেলিংয়ের জন্য দায়িত্ব দেওয়া হওয়ার মানে পরিকল্পনা বা চলছে, তাদের একটা সত্য আছে। এই সত্যটা আপনারা একটু খুঁজে বের করবেন। আমি কিন্তু খুঁজে বের করতে পারিনি যে এখন যে অবস্থায় যে ট্যারিফ আছে সেই ট্যারিফে ওনারা আসলে ওনারা লাভ করতে পারবেন না। কাউকে লাভ করতে গিয়ে আমার অর্থনীতিকে ধ্বংস করার এই প্রবণতা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। চট্টগ্রাম বন্দর সব ট্যারিফ কিন্তু তাদের নেওয়া হয় কিন্তু ডলারে, ইউএস ডলারের মাধ্যমে নেওয়া হয়। যখন 86 সালে যখন এই ট্যারিফ বৃদ্ধি করা হয় তখন ছিল ডলার মূল্য 30 টাকা 41 পয়সা। এখন সেই ডলার কিন্তু বেড়ে দাঁড়িয়েছে 122 টাকা। তার মানে ইতিমধ্যে কিন্তু প্রায় 4 গুণের উপর এটি বৃদ্ধি হয়েছে। তো এই বৃদ্ধির উপরে আমরা কিন্তু অন্যান্য যে বিষয়গুলো আছে সেগুলোর
পর্যায়ক্রমে বেড়ে আসছে। যেমন আমাদের শিপিং লাইনগুলো আপনারা জানেন যে সারচার্জ বৃদ্ধি করেছে, কারণ তাকে যে ফ্রেট আছে সেই ফ্রেটের উপরে অতিরিক্ত এই বন্দরের চার্জগুলো তাকে কিন্তু পরিশোধ করতে হবে, আর পরিশোধ করার জন্য কিন্তু তারা এই চার্জগুলো বাড়িয়েছে। আমাদের যে ডেপোগুলো আছে তারাও কিন্তু তাদের মাসুল বাড়িয়েছে রপ্তানির উপরে, সেই অতিরিক্ত মাসুলগুলো কিন্তু তাকে পরিশোধ করতে হবে, বন্দরের মাসুল পরিশোধ করতে হবে, আবার শিপিং লাইনের সারচার্জ তাকে পরিশোধ করতে হবে। তাহলে দেখেন এই একজন আমদানিকারকের যে রপ্তানি করে থাকে তার কতগুণ পণ্য মানে চার্জ তাকে পরিশোধ করে তাকে রপ্তানিটা পণ্য আপনাকে ইয়ে করতে হবে, মানে তাকে রপ্তানি করতে হবে। আমরা একটা হিসাব দেখেছি, যে হিসাবটা এখানে আমরা এখনো অ্যাকচুয়ালি সেই হিসাবটা আমরা কমপ্লিট করতে পারিনি, তারপরেও আমরা যেটুকু একটা ধারণা পেয়েছি, একটা রপ্তানিকারকের এক টিউজ কার্গো মানে একটা 20 ফিট কার্গো তাকে যদি রপ্তানি করতে হয়, তাহলে তার অতিরিক্ত 100 থেকে $109 পর্যন্ত তাকে পরিশোধ করতে হবে। তার মানে বাংলা টাকায় যেটি দাঁড়ায় প্রায় 12 থেকে 14,000 টাকা। এই 12 থেকে 14,000 টাকা অতিরিক্ত একটা 20 ফিট কন্টেনারে যদি তাকে পরিশোধ করতে হয়, তাহলে এই যে রপ্তানিকারকদের যে সামনে যে চ্যালেঞ্জ, সেই চ্যালেঞ্জ মোকাবেলা করে সে কি টিকতে চট্টগ্রাম বন্দরের ট্যারিফ বাড়ানোর মতো একটা আত্মঘাতী সিদ্ধান্ত যে সরকার নিতে যাচ্ছে, যে স্টেক হোল্ডাররা ক্ষতিগ্রস্ত হবে, দেশের অর্থনীতি অবরুদ্ধ হবে, এ ধরনের একটা সিদ্ধান্ত স্টেক হোল্ডারদের মতামতের বিরুদ্ধে যে একটা সরকার নিতে পারে, এটি আমাদের কোনোভাবে বোধগম্য নয়। এটা আমরা খুবই দুশ্চিন্তায় আছি। আসলে ব্যবসা বাণিজ্য ভোক্তা সরাসরি এফেক্টেড হবে 41% ট্যারিফ বৃদ্ধির ফলে। আজকে শিপিং এজেন্টগুলো যখন ট্যারিফ বৃদ্ধির কবলে পড়ছে, তারা তাদের সব চার্জেস বাড়িয়ে দেবে। আগামী স্টার্ট করেছে, আগামী 2-1 মাসের মধ্যে সম্ভবত বিশাল এক বোঝা আমাদের বইতে হবে। যা আমরা গার্মেন্টস ব্যবসায়ী হিসেবে আমরা যেসব কম্পিটিটিভ দেশের সাথে ব্যবসা করি, সেই ভিয়েতনামের খরচের 3 গুণ খরচ হয়ে যাবে চট্টগ্রাম বন্দর। পুরো আমরা যেসব দেশের সাথে বিজনেসে কম্পিটিশন করি তাদের সাথে তুলনা করলে চট্টগ্রাম বন্দর হবে এক্সপেন্সিভ একটা বন্দর। এত ব্যয়বহুল বন্দরে ব্যবসা বাণিজ্য কোনোভাবে আগানোর কথা না।